S2 ইংলিশ লার্নিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। নভেম্বর মাসে তোমাদের স্কুলগুলি থেকে যে সমস্ত ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে সেখান থেকেই তোমাদের পরীক্ষার ফাইনাল ইয়ারটা করা হবে। তো এখন আলোচনা করা হবে ক্লাস 6-এর ভূগোলের প্রশ্নগুলো। প্রথমে যে এক দাগের প্রশ্নগুলো আছে তাদের বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে। প্রথমে 1.1-এ বলছে ঠিক জোটটি নির্বাচন করো। কয়ে বলছে গ্রহ নিজস্ব আলো আছে। খ গ্রহাণু গ্রহের তুলনায় আয়তনে বড়। গ উপগ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত। ঘ উল্কা লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক। এর মধ্যে সঠিক কথা হবে গয়েরটা, উপগ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত। এরপরে 1.2-এর প্রশ্ন নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হল ক মকর ক্রান্তি রেখা, খ কর্কট ক্রান্তি রেখা, গ মূলমধ্য রেখা, ঘ কুমেরুবৃত্ত রেখা। সঠিক উত্তর হবে খ এরটা, কর্কট ক্রান্তি রেখা। 1.3-এর প্রশ্ন নিচের যে রাজ্যটির উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত সেটি হলো ক অরুণাচল প্রদেশ, খ মহারাষ্ট্র, গ হিমাচল প্রদেশ, ঘ পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর হবে ঘ এরটা, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। এরপরে 1.4-এর প্রশ্ন সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর আছে। ক ট্রোপোস্ফিয়ারে, খ স্ট্র্যাটোস্ফিয়ারে, গ আয়নোস্ফিয়ারে, ঘ এক্সোস্ফিয়ারে। সঠিক উত্তর হবে খ এরটা, স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপরে প্রশ্ন আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো ক পাইন, খ শাল, গ মস, ঘ সেগুন। উত্তর হবে গ এরটা, মস। এবারে 1.6-এর প্রশ্ন ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ক মাটির জলধারণ ক্ষমতা বেশি, খ মাটিতে লোহার পরিমাণ বেশি, গ মাটির জলধারণ ক্ষমতা কম, ঘ মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি। সঠিক উত্তর হবে গ এরটা, মাটির জলধারণ ক্ষমতা কম। 1.7-এর প্রশ্ন উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হল ক প্রশান্ত মহাসাগর, খ আটলান্টিক মহাসাগর, গ ভারত মহাসাগর, ঘ সুমুদ্র মহাসাগর। উত্তর হবে খ এরটা, আটলান্টিক মহাসাগর। এরপরে 1.8-এর প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি ক উষ্ণ আর্দ্র, খ শীতল আর্দ্র, গ শীতল শুষ্ক, ঘ উষ্ণ শুষ্ক। সঠিক উত্তর হবে ক এরটা, উষ্ণ আর্দ্র। 1.9-এর প্রশ্ন ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হল ক কাবেরী, খ গোদাবরী, গ নর্মদা, ঘ মহানদী। সঠিক উত্তর হবে গ এরটা, নর্মদা। 2 দাগের প্রশ্নগুলোতে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমে 2.1-এর প্রশ্ন সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়। এর উত্তর হবে সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়। এবারে 2.2-এর প্রশ্ন নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে ড্যাশ উদ্ভিদ বলে। উত্তর হবে নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে পর্ণমোচী উদ্ভিদ বলে। 2.3-এর প্রশ্ন সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা ড্যাশ পাখি নামে পরিচিত। উত্তর হবে সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা পরিযায়ী পাখি নামে পরিচিত। পরে 3 দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লিখতে হবে। তো প্রথমে 2.1-এর প্রশ্ন গোলাকার পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্ফীত। এটি হবে ঠিক। তারপরে 2.2-এর প্রশ্ন 0 ডিগ্রি ও 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা প্রকৃতপক্ষে একটি রেখা। এটা হচ্ছে ভুল। 2.3-এর প্রশ্ন সূর্যের দৈনিক আপত গতির মূল কারণ পৃথিবীর আবর্তন। এটি হবে ঠিক। 4 দাগের প্রশ্নগুলোর স্তম্ভ মিলাতে হবে। ক স্তম্ভের সাথে খ স্তম্ভের শব্দগুলোর মিল করতে হবে। প্রথমে আছে 4.1-এ আর্দ্রতা, এর সাথে মিল হবে খ স্তম্ভের 2 নম্বর শব্দটি হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার হচ্ছে আর্দ্রতা পরিমাপক যন্ত্র। এরপরে 4.2-এর প্রশ্ন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এর সাথে মিল হবে খ স্তম্ভের 3 দাগের শব্দটি গড়ইনস্টিন। গড়ইনস্টিন হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এরপর 4.3 অখণ্ড স্থলভাগ, এর সাথে মিল হবে খ স্তম্ভের 1-এরটা প্যানজিয়া। এবারে আসা যাক 5 দাগের প্রশ্নগুলো যাদের সংক্ষিপ্ত উত্তর দিতে হবে। প্রথমে 5.1-এ যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক লিখো। উত্তর হবে তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক নিম্নরূপ।
প্রথমত, কোনো তারা কতটা উত্তপ্ত সেটা তার রং দেখে নির্ণয় করা যায়। 2 নম্বর, ছোট লাল তারার উষ্ণতা সবথেকে কম এবং আকাশে ছোট লাল তারার সংখ্যা সবথেকে বেশি। 3 নম্বর পয়েন্ট, মাঝারি হলুদ তারার উষ্ণতা তুলনামূলক বেশি। 4 নম্বর, বিরাট নীল তারার উষ্ণতা প্রচণ্ড বেশি এবং এই তারাগুলো বেশ উজ্জ্বল। 5 নম্বর, সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই অত্যধিক বেশি খালি চোখে আমরা সাদা তারা অর্থাৎ অধিক উষ্ণতা ও উজ্জ্বলতা বিশিষ্ট তারাগুলো দেখতে পাই। এবারে 5.2 প্রশ্ন, দিগন্ত রেখা কাকে বলে? উত্তর, দূরে কোনো স্থানের দিকে লক্ষ্য করলে যে রেখা বরাবর আকাশটা মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয় তাকে দিগন্ত রেখা বলে। 5.3 প্রশ্ন, বায়ুমণ্ডল কীভাবে সৃষ্টি হয়েছে? এর উত্তর হবে, পৃথিবীর সৃষ্টির বহু কোটি বছর পৃথিবীর বাইরের আবরণ শীতল হয়ে গেলে প্রচুর জলীয় বাষ্প সৃষ্টি হয়। জলীয় বাষ্প উপরে উঠে ঠান্ডা হয়ে পৃথিবীতে বৃষ্টিরূপে নামে। শত শত বছর ধরে প্রবল বৃষ্টিপাতের ফলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে সাগর মহাসাগর তৈরি করেছে। এইভাবেই বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছে। এরপরে প্রশ্ন, বিকিরণ পদ্ধতিতে কিভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়? উত্তর হবে, বিকিরণ পদ্ধতিতে পৃথিবীর বায়ুমণ্ডল নিম্নলিখিত পদ্ধতিতে উত্তপ্ত হয়। প্রথমত, সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে আগত তাপশক্তি বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। 2 নম্বর, ভূপৃষ্ঠের তাপ বিকীর্ণ হওয়ার ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়ে ওঠে এবং এভাবে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। 6 দাগের প্রশ্নগুলোর প্রথমে 6.1 প্রশ্নটা হচ্ছে, পৃথিবীর কাল্পনিক অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করেছে তার একটি চিহ্নিত চিত্র আঁকো। উত্তর, পৃথিবীর কাল্পনিক অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করেছে। এটি লেখার পর তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ সেটি আঁকতে হবে। আঁকার পর ছবিটাকে চিহ্নিত করতে হবে। তো তোমরা দেখে দেখে ছবিটা এঁকে নাও এবং ছবিটাকে চিহ্নিত করে দাও। 6.2 প্রশ্ন, পলিমাটির 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, পলিমাটির 3টি বৈশিষ্ট্য হলো, পলিমাটির উপাদান, জৈব পদার্থ ফসফরাস এবং পটাশিয়াম পরিমাণ বেশি থাকে। উৎপাদিত ফসল, পলিমাটির উর্বর প্রকৃতির হয়, প্রায় সব রকমের ফসল চাষ করা হয়। ধান, পাট, গম প্রভৃতি ফসল পলিমাটিতে অধিক পরিমাণে উৎপাদিত হয়। জল ধারণ ক্ষমতা, পলিমাটির জল ধারণ ক্ষমতা বেশ ভালো। 6.3 প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? উত্তর, বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ নিম্নলিখিতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমত, আয়তনের পরিবর্তন। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর শীতলতম মহাদেশ আন্টার্কটিকা মহাদেশের বরফ গলে যাচ্ছে এবং এর জন্য মহাদেশের আয়তন কমে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য, আন্টার্কটিকা মহাদেশের বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, নির্মল বাতাস এবং মেঘমুক্ত আকাশ বিশ্ব উষ্ণায়নের ফলে চরম সংকটে পড়েছে। 3 নম্বর পয়েন্ট, প্রাণীর সংখ্যা হ্রাস। বিশ্ব উষ্ণায়নের ফলে আন্টার্কটিকার সিল এবং পেঙ্গুইনের সংখ্যা বিপুল হারে কমে যাচ্ছে। এবারে 7.1 প্রশ্ন, এখানে বলছে, হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত 3টি সমান্তরাল পর্বতশ্রেণীর সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর, হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে 3টি সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়। প্রথমত, একেবারে উত্তরে রয়েছে হিমাদ্রি, হিমাদ্রির দক্ষিণে হিমাচল এবং 3 নম্বর, একেবারে দক্ষিণে শিবালিক রয়েছে। প্রথমটা হচ্ছে হিমাদ্রি। হিমালয়ের উচ্চতা এই অংশে সবথেকে বেশি। পর্বত শৃঙ্গগুলোতে সারা বছর বরফ জমে থাকে। এই অংশের মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। গড় উচ্চতা, হিমাদ্রির গড় উচ্চতা 6000 মিটারেরও বেশি। ভারত নেপাল সীমান্ত অবস্থিত কাঞ্চনজঙ্ঘা 8598 মিটার। পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হিমাদ্রিতে অবস্থিত। মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা শৃঙ্গগুলি হিমাদ্রির অংশে অবস্থিত। 2 নম্বর, হিমাচল। হিমাচল হিমাদ্রির দক্ষিণে অবস্থিত। জম্মু কাশ্মীর রাজ্যের পীর পাঞ্চাল ও হিমাচল প্রদেশের ধওলধর পর্বতশ্রেণী এই অংশে লক্ষ্য করা যায়। গড় উচ্চতা, হিমালয়ের উচ্চতা 3000 মিটারের বেশি। পর্যটন কেন্দ্র, হিমাদ্রি, হিমালয় ও পীর পাঞ্জাল মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা, দার্জিলিং, মসুরি,
নৈনিতাল, সিমলার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আকৃষ্ট হয়ে বহু পর্যটক প্রতি বছর এই পাহাড়ি শহরগুলিতে বেড়াতে আসেন। 4. শিবালিক। শিবালিক হিমাচল এর দক্ষিণে অবস্থিত। শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। গড় উচ্চতা। শিবালিকের গড় উচ্চতা 15,000 মিটারের কম। এরপরে পয়েন্ট করতে হবে উল্লেখযোগ্য পর্বত। শিবালিক হিমালয়ের পাদদেশে অঞ্চল হল ভারতের সীমানা বরাবর পাটকয়, বুম আর নাগা পর্বত। মেঘালয় রাজ্যে রয়েছে গারো, খাসি, জয়ন্তিকা পাহাড়। এরপরে 7.2 প্রশ্ন, বায়ুচাপ ও বায়ুপ্রবাহ কোন অঞ্চলের আবহাওয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। উত্তর, বায়ুচাপ। বায়ুচাপ খুব কমে গেলে নিম্নচাপ তৈরি হয় এবং আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে প্রবল বেগে বাতাস নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে ছুটে আসে, ফলে ঝড় বৃষ্টি, অশান্ত আবহাওয়া দেখা যায়। আবার বাতাস ঠান্ডা হয়ে গেলে বায়ুচাপ বেড়ে গিয়ে উচ্চচাপ তৈরি হয়, ফলে পরিষ্কার আকাশ ও শান্ত আবহাওয়া দেখা যায়। বায়ুপ্রবাহ কোনো স্থানের উপর দিয়ে যদি জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহিত হয় তাহলে সেখানে বৃষ্টিপাত হতে দেখা যায়। শুষ্ক বায়ু কোনো অঞ্চল উপর দিয়ে প্রবাহিত হলে বৃষ্টিপাত হয় না, ফলে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়। এবার এই পাঠের শেষ প্রশ্ন 7.3, অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে তুমি মনে করো। উত্তর, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য। গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং বাতাসে অক্সিজেন দেয়। এইভাবে অরণ্য বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের সমতা বজায় রাখে, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্য প্রধান ভূমিকা গ্রহণ করে। 2 নম্বর পয়েন্ট, ভূমিক্ষয় রোধ। গাছ নিজের শিকড়ের সাহায্যে মাটিকে শক্ত করে ধরে রাখে এবং এইভাবে অরণ্য ভূমিক্ষয় রোধে সাহায্য করে। 3. বৃষ্টিপাত নিয়ন্ত্রণ। গাছের প্রচ্ছেদন প্রক্রিয়ার ফলে বাষ্পীভবনের পরিমাণ বেশি হয়, এই জন্য বনভূমি অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়। অরণ্য বৃষ্টিপাত তথা জলবায়ু নিয়ন্ত্রণের মাধ্যমে মরুভূমির প্রসার রোধ করে। 4. বাস্তুতান্ত্রিক ভারসাম্য। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার জন্য অরণ্য সংরক্ষণ জরুরি। 5. বন্যপ্রাণীর বাসস্থান। বন্যপ্রাণীদের প্রধান বাসস্থান হলো অরণ্য। 6 নম্বর পয়েন্ট, কাঁচামাল সরবরাহ। কাঠ শিল্প ও কাগজ শিল্পের কাঁচামাল অরণ্য থেকে সংগ্রহ করা হয়। মধু, মোম, গদ, রোজন, আঠা প্রভৃতি অরণ্য থেকে সংগ্রহ করা হয়। এছাড়া অরণ্য বন্যা ও খরা নিয়ন্ত্রণে মুখ্যভাবে সাহায্য করে। তো এই সমস্ত কারণে অরণ্য সংরক্ষণ করা খুব প্রয়োজন বলে মনে হয়।